রাত পোহালেই মাধ্যমিক গণিত পরীক্ষা, তোমাদের অনেকের ভয়ভীতি রয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের সঙ্গে যাকে আমরা পেয়েছি, আমার অত্যন্ত কাছের একজন মানুষ, বিখ্যাত গণিত শিক্ষক, সাবজেক্ট এক্সপার্ট, লেখক এবং কন্টেন্ট ক্রিয়েটার, মাননীয় কৌশিক স্যার। স্যারকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ সম্রাট তোমাকে। স্যার, আজকে যেহেতু সামনেই ছাত্রদের পরীক্ষা, রাত পোহালেই আমরা তাই আর ব্যক্তিগত আলোচনায় না গিয়ে সরাসরি মূল আলোচনাতে প্রবেশ করছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অনেক স্টুডেন্ট আছে যারা গোটা বছর নানা কারণে সেইভাবে গণিতটা প্র্যাকটিস করে উঠতে পারেনি, অনেকের গণিতের প্রতি একটা ভয়ভীতি কাজ করে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাকে এটা বলুন, গণিতে পাশ করা কি খুব কঠিন? বা যারা গোটা বছর ঠিক মতো পড়তে পারেনি, পাশ করার জন্য তাদের টিপস কি থাকবে? আচ্ছা, প্রথমে তাহলে আমি দুর্বল স্টুডেন্টদের নিয়ে কথা বলি, তারপরে যারা ভালো করতে চাও তাদেরকে নিয়েও আমি বলে দেবো যে কিভাবে তুমি সম্পূর্ণ নাম্বারটা পেতে পারো। তো দেখো, আপনি যেহেতু এক্সামিনার, আপনার কাছে নিশ্চয়ই আরো এক্সট্রা কিছু খবর আছে বা এমন কিছু তথ্য রয়েছে যেগুলো জানলে ছাত্ররা সমৃদ্ধ হবে, সেটা নিয়েও আশা করি আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি যতটা পারবো ছাত্রদের উপকার করার চেষ্টা করব এবং আমি যতটা জানি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি রাজি আছি। তো প্রথমে আমি তোমাদের যে অঙ্ক তোমাদের অনেকেরই ভয় লাগে, ঠিক আছে? সেজন্য আমাদের কি করতে হবে, অল্প করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে অঙ্কে পাস করা। সেক্ষেত্রে আমাদের পাস মার্কস কত? 25 মার্কস। 25 মার্কস পেলেই আমি কিন্তু পাস করে যেতে পারি। এর মধ্যে কিন্তু আমাদের একটা প্রজেক্ট পাবো 10 নম্বর আছে, যেটা স্কুলের হাতে থাকে। ম্যাক্সিমাম স্কুলই কি করে, সেটাকে পূর্ণ মার্কস দিয়ে দেয়, 10-এ 10। বা কিছু স্টুডেন্ট যদি তারা খারাপ করে, প্রজেক্ট খারাপ করে, তাদের 9 দিতে পারে বা 8 দিতে পারে, তার নিচে কাম নমে না। তাহলে আমি ধরে নিলাম গড়ে সবাই 9 নম্বর পাচ্ছই। তাহলে 25 নম্বর থেকে 9 নম্বর বাদ দিয়ে দিলাম, তাহলে 16 নম্বর থাকছে। তাহলে তোমাকে পরীক্ষা হলে বসে 16 নম্বর অ্যাটেন্ড করতে হবে এবং 16 নম্বরই পেতে হবে। এবার তুমি একটা জিনিস মনে রাখবে যে তুমি যদি 16 নম্বর অ্যাটেন্ড করো তাহলে কিন্তু কোনোদিন তুমি 16 পাবে না, ঠিক আছে? কারণ তোমার অঙ্কের প্রতি একটা ভীতি আছে, ভয় আছে, তুমি একটু পিছিয়ে পড়ে আছো। তাহলে তোমাকে কি করতে হবে, মিনিমাম সেই 16টাকে 20 থেকে 30 নম্বর মতো অ্যান্সার করতে হবে। যখন তুমি 20-30 নম্বর অ্যান্সার করবে, তুমি অবশ্যই অবশ্যই পাস করবে। এবার সেক্ষেত্রে তুমি কিভাবে করবে দেখো, প্রথমে তোমাদের এমসিকিউ আছে, তারপর সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আছে, 2 নম্বরের প্রশ্ন আছে, তারপর আরো তোমাদের 4 নম্বর আছে, 5 নম্বর আছে, অনেক রকমের প্রশ্ন আছে। এখানে তোমাদের আমি একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স বলছি, যে জায়গাটা তুমি বুঝলে তুমি কিন্তু খুব সহজেই পাস করে যাবে। দেখো, সত্য মিথ্যা যেটা থাকে, ইন জেনারেল 6টা কোশ্চেন থাকে। তোমার হচ্ছে হয় তোমার যদি খুব ভয় লাগে তাহলে তুমি 6টাই সত্য লিখে দাও, অথবা 6টাই মিথ্যা লিখে দাও। যদি লিখে দাও তাহলে তুমি দেখতে পাবে মিনিমাম 3টে রাইট হবে, মিনিমাম 3টে রাইট হবে। তো সেক্ষেত্রে তুমি 3 নম্বর পেয়ে যেতে পারো। বা তুমি যদি বুঝে সত্যি সত্যি কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারো, তাহলে তো কোনো অসুবিধাই নেই। এরপর এই জায়গাতে একটা জিনিস ওরা তো ফলো করতেই পারে, যেগুলো পাচ্ছে সত্য মিথ্যে সেগুলো লিখে দিল, যেগুলো পাচ্ছে না সেগুলো হয় সবকটা সত্য নয় সবকটা মিথ্যে লিখুক। আরো ভালো হয় যদি একটু বুদ্ধি প্রয়োগ করতে পারে। ধরুন দুটো পেরে গেছে সত্য, তার মানে বুঝতে হবে বাকিগুলোর থেকে মিথ্যের সম্ভাবনাটা বেশি। বা দেখা গেল উল্টোটা, দুটো মিথ্যে বুঝে গেছে, তাহলে বাকিগুলো সত্যের সম্ভাবনা বেশি থাকবে। আর যারা কিছুই বুঝতে পারছে না তারা সবকটা মিথ্যে লিখে দিলে মনে হয় একটা দুটো বা তিনটে, যেটা আপনি বললেন, নাম্বার তারা পাবে। অবশ্যই অবশ্যই নাম্বার পাবে। আর এই প্রসঙ্গে একটা কথা আপনার কাছে প্রথমে জানতে চাইবো, এমসিকিউ এর উত্তর জাস্ট অপশনের দাগ নাম্বার দিয়ে সঠিক উত্তরটা লিখলেই নাম্বার, নাকি খাতায় যে রাফ এটা অনিবার্য? খাতায় রাফ একেবারে অনিবার্য নয়। তোমাদের এই এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এই যে 3টে টপিক আছে, তুমি যেভাবে পারো যদি সঠিক উত্তরটা লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার তোমার খাতায় যে কোনো জায়গায়। অর্থে বলছি না, যেহেতু আমরা আজকে দুর্বলদের নিয়ে প্রথমে কথা বলছি, ধরুন কেউ আন্দাজেই একটা উত্তর লিখলো সত্যি, সে যদি করে নাও দেখায় তবুও সে নাম্বার পাবে ফুল মার্কস পাবে। হ্যাঁ, এমসিকিউ এর ক্ষেত্রে, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এবং সত্য মিথ্যার ক্ষেত্রে শুধু উত্তর লেখার জন্য নাম্বার, শুধু উত্তর। আবার আমি গুরুত্ব সহকারে বলছি, তাহলে উত্তরটা কিভাবে হবে আপনি যদি একটু বলে দিতেন, দাগ নাম্বার, অপশন নাম্বার, উত্তর কিভাবে, একটা প্রশ্ন পড়ে যদি আপনি একটু বুঝিয়ে বলেন। ঠিক আছে, দেখো মনে করো তোমাকে বলেছে যে একটা ত্রিকোণমিতি অঙ্ক দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মনে করো tan থিটা সমান সমান 1 দেওয়া আছে, থিটার মান কত, এটা তোমাকে এমসিকিউ দিয়েছে। তোমার কাছে অপশন আছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা জানি tan থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটার মান 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির উত্তরটা যেখানে আছে অপশন সি তে, তাহলে 1-এর 2-এর দাগের সি 45, এইটা যদি তোমার খাতায় লেখা থাকে তাহলে মানে দাগ নাম্বার
অপশনের দাগ নাম্বার মানে এ বি সি না ডি, আর অপশনের উত্তরটা 45 ডিগ্রি, এটুকু লিখতে হচ্ছে। পরীক্ষকের সুবিধা হয়, ঠিক আছে। যদি আমাদের অপশন একের এ এই পর্যন্ত লেখা থাকে তাহলে আমরা নাম্বার দিতে বাধ্য। তবে ওখানে যদি 45টা দেওয়া থাকে আমাদের উত্তর দেখতে, খাতা দেখতে সুবিধা হওয়ার জন্য আমরা বলি সবসময় যে উত্তরটা তোমরা লিখে দেবে, যে সি অপশনে তোমার কাছে কি উত্তর ছিল, ঠিক আছে, বা শূন্যস্থান তোমার কাছে কি উত্তর ছিল, ঠিক আছে। এবার তোমাদের যেটা বলি যে অঙ্কের ক্ষেত্রে কিন্তু অনেক 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 পার্ট মার্কিং থাকে, যেটা আমাদের স্কুলের খাতা দেখার সময় আমরা কোনো সময় দিই না, বা স্টুডেন্ট আরো ভালো হবে বলে আমরা তখন কিছুটা খাতাটা চেপে দেখি, ঠিক আছে। কিন্তু বোর্ডের পরীক্ষায় কিন্তু বোর্ডের ইনস্ট্রাকশন একদম ফলো করতে হয়, এবং সেক্ষেত্রে আমাকে পুরোপুরি তোমাকে নাম্বার দিতে হবে, এবং অনেক পার্ট মার্কিং থাকে। প্রত্যেকটা 2 নম্বর প্রশ্ন 1 যোগ 1 আকারে থাকে। মানে মনে করো দ্বিঘাত সমীকরণ থেকে একটা দিয়েছে, বীজদ্বয় গুণফল এত, যোগফল এত, বীজ সমীকরণ কত। বীজদ্বয় গুণফল আর যোগফল যেটা কোশ্চেনের মধ্যে দেওয়া আছে সেটা লেখার জন্য তুমি 1 নম্বর পাবে। তারপর তুমি যদি সমীকরণটা সঠিক লিখতে পারো তাহলে আবার 1 নম্বর। প্রত্যেকটা 2 নম্বর কিন্তু মার্কিং থাকে। সুতরাং তোমরা যারা নিজেদেরকে একটু অঙ্কে ভয় পাচ্ছ তারা অবশ্যই যতটা পারবে ততটা করে আসবে। পুরো অঙ্কটা তুমি পারছো না, সেক্ষেত্রে তুমি কাটবে না, ঠিক আছে। কাটতে হলে পরীক্ষক কাটবে, কিন্তু তুমি কোনো মতেই কাটবে না। আর একটা যেটা আমি বলছি, এই জিনিসটা স্যার দেখেছি, অনেকে অঙ্ক মিলছে না বসেই থাকছে, শেষে রাগ হয়ে একটা টার্ন নিয়ে কেটে চলে এলো। এবার আপনি যেটা বলছেন তার মানে ওই অঙ্কটা যদি অর্ধেকটাও ঠিক হয়ে থাকে, বা লাস্টের আগের স্টেজে এসে সে ভুল করেছে, বা কিছুটা প্রথম দিকের কয়েকটা স্টেপও ঠিক করেছে, তাহলে সে কিছুটা নাম্বার পাবে। হ্যাঁ অবশ্যই সে কিছুটা নাম্বার পাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা শর্ট কোশ্চেন গুলো করলে, ঠিক আছে। এরপর তোমাদের একটা ছোট জিনিস বলি, যে তোমাদের যে পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, ত্রিকোণমিতি আছে, পরিমিতি, রাশিবিজ্ঞান, এরকম টপিক গুলো আছে। শুধু পাটিগণিত থেকে 12 নম্বর আসে। মানে পাটিগণিতের যে 3টে চ্যাপ্টার আছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার, এখান থেকে তোমাদের 12 নম্বর। কেউ যদি আজকের দিন তোমরা যদি পাটিগণিতটাও শুধু ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তুমি 12 নম্বর পেয়ে যেতে পারো। এরপর বীজগণিতে আছে 16 নম্বর, ঠিক আছে। তারপর জ্যামিতিতে 22 নম্বর, ত্রিকোণমিতিতে 18 নম্বর, পরিমিতিতে 15 নম্বর, রাশিবিজ্ঞানে 13 নম্বর। তাহলে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে তোমরা মৌখিকে যদি 10 পেয়ে যাও তাহলে তোমাদের 15 তুলতে হবে, ঠিক আছে। এখানে তুমি সত্য মিথ্যাতে কিছু নাম্বার পেয়ে যেতে পারো। শুধুমাত্র তুমি রাশি বিজ্ঞান করে গেলে কিন্তু 13 নম্বর পেয়ে যেতে পারো। রাশি বিজ্ঞানে কি দেখো, গড় থাকে, মধ্যমা থাকে, সংখ্যাগুরু মান থাকে, ওজাইব থাকে। এবার ওজাইব আসার সম্ভাবনা বেশি, কিন্তু এটা আঁকতে হবে বলে অনেকেই সেটাকে অ্যাভয়েড করে। তাহলে তোমরা যদি দুটো জাস্ট একটা চ্যাপ্টার, বইয়ের একমাত্র চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার 26 নম্বর চ্যাপ্টার যদি তুমি করে যাও তাহলে কিন্তু তুমি 13 নম্বর পেতে পারো। তাহলে দেখো একটা চ্যাপ্টার এই জায়গাতে বলি, আপনার মতে এবার উপপাদ্য নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, অনেকে জানার একটা ভয় ভীতি থাকে, ওই বাংলা রচনা ইংরাজি রাইটিং এর মতন কোনটা কমন পেতে পারি, সবাই তো প্র্যাকটিস করে। তো আপনি কি এখানে আলাদা করে কিছু বলবেন আজকে ডেটে? এতদিন পর্যন্ত আমি বলছিলাম, কিন্তু আজকের ডেটে বলাটা খুব একটা শোভনীয় হবে না, কারণ আমি দেখতে পেলাম যে বাংলা এবং ইংলিশ পরীক্ষায় অলরেডি রিপিট হয়েছে। হ্যাঁ, যে কোশ্চেন আগের বছর হ্যাঁ, যে কোশ্চেন যদি রিপিট হয়ে যায় তাহলে এই যে উপাদ্য জায়গাটা, এটা স্টুডেন্টদের খুব ভরসার জায়গা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি রিপিট হয়ে যায় তাহলে কিন্তু স্টুডেন্টরা আরো বেশি ঘাবড়ে যেতে পারে, কারণ আমরা প্রথমে এটা বলতে চাইছেন যারা 100 পেতে চাইছে তারা একবার হলেও 24-এর প্রশ্নের উপপাদ্য গুলো দেখে যাবে। অবশ্যই যাদের টার্গেট পূর্ণ মার্ক পাওয়া তারা কিন্তু কিছুই ছাড়বে না, এবং যতটা পারবে এক্সট্রা করবে। মনে করো তোমার পাটিগণিত একটা আছে, তুমি সময়ের মধ্যে প্রথমে যে অঙ্কগুলো দরকার সেগুলো তুমি করে নিলে, তারপর অবশ্যই এক্সট্রা করবে, ঠিক আছে। কি হয় আমরা যেটা অথবা আছে চাইলে সেটাও করে দিতে পারে যদি হাতে সময় থাকে, হাতের গতি ভালো থাকে। হ্যাঁ, আবার তুমি পাটিগণিত দুটো বলে দিয়ে ত্রিকোণমিতি বাদই চলে গেল, এটা একেবারে হলোই না। আমার হাতে আমি পারিনি, কৌশিক স্যার বলে দিয়েছিলেন ভিডিওতে এসে এক্সট্রা করতে, আমি করতে বসে গেছিলাম। এটা যেন না হয় একদমই, মানে স্যার বলতে চাইছেন যদি তোমার দেখা যায় হাতে এক্সট্রা টাইম আছে, সব হয়ে গেছে, তুমি চাইলে এক্সট্রা অঙ্ক, সেটা হতে পারে পাটিগণিত, হতে পারে এমসিকিউ, এসএকিউ হতে পারে। এমসিকিউ মনে অপশন এক্সট্রা থাকে না, তো যাই হোক সেগুলো করে দেবে। হ্যাঁ, কতটা পারবে এক্সট্রা করবে। কটা থাকে? এমসিকিউ থাকে আমাদের 6টা থাকে, ঠিক আছে। 6টার মধ্যে যদি কেউ সবকটা এ বা বি দাগ লিখে আসে সেখানেও তো 1-2 পাবে। বলা যায়, কিন্তু ইন জেনারেল হয় না, অনেক সময় হয় না, অনেক সময় একটু হয়। একটু বুঝে করলে খুব সহজই থাকে, একটু বুঝে করলে ভালো হয়, ঠিক আছে। যদি একদমই কিছু না হয় তখন সবকিছু কিছু না লেখার চেয়ে তো এ লেখা ভালো। একদম নাই মামার থেকে কানা মামা অবশ্যই ভালো।
প্রাণায়াম অবশ্যই ভালো হয়। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমরা চেষ্টা করো। ঠিক আছে? বিভিন্ন ভাবে চেষ্টা হতে পারে। এখানে সবটা বলা যাচ্ছে না। ঠিক আছে? তোমরা হুম, হুম। বন্ধুদের থেকে হেল্প করতে পারো। এমসিকিউ তো জাস্ট উত্তরটা বলতে পারলেই বা লিখতে পারলেই কিন্তু তোমাদের ওখানে তোমরা নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে? এটা তো একটা আর সনাতন প্রথা, স্টুডেন্টরা না পারলে টিচাররা বকাবকি করবে, স্টুডেন্টরাও একটুখানি 19-20 করে চেষ্টা করবে বন্ধুদের সাহায্য নেওয়ার। হ্যাঁ, তারা উত্তরটা নিশ্চয়ই দেখাবে না, একটু হয়তো কেউ হেল্প করলো, একটু সূত্র ধরিয়ে দিল, এটা হয়। বড় প্রশ্ন দেখানো কিন্তু সম্ভব এক্ষেত্রে হয়ে ওঠে না। নিজের বুদ্ধিটা প্রয়োগ করাটাই ভালো। হয়তো তুমি একটা উত্তর লিখেছো, তুমি জানো এ দাগ, তোমার বন্ধু বলে আরে না আমি করেছি বি দাগ, তুমি বলে যে তাহলে বন্ধু যখন বলেছে আমি বি করে দিই, কিন্তু এটা বিপজ্জনক। খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। হুম। যেটা তোমার নিজের কনফিডেন্স আছে সেই আত্মবিশ্বাস জিনিসটা তুমি দরকার। করবে। আত্মবিশ্বাসটা অবশ্যই দরকার। ঠিক আছে? তো হুম। সেক্ষেত্রে আর যদি তুমি ২ টো অঙ্ক করেছো, একটা অঙ্ক ভুল গেল, তাহলে কিন্তু আমরা অন্য অঙ্কটায় নাম্বার দিতে বাধ্য। আমাদের পুরো খাতা দেখতে হয়। খাতা দেখার পর স্ক্রুটিনি করা হয় এবং যেখানে, যেখানে তোমার নাম্বার পাওয়ার কথা সেখানে, সেখানে তোমাকে নাম্বার দেওয়া হয় এবং ২ টো অঙ্ক করেছো। মনে করো পাটিগণিতে তুমি ২ টো অঙ্ক করেছো। একটাতে তুমি হচ্ছে ৫ এর ভিতর ৩ পেয়েছো, একটাতে ৪ পেয়েছো। তাহলে যেটা বেশি পাবে সেটা কিন্তু আমাদের গ্রহণ করার বাধ্যতামূলক নীতি আছে। সুতরাং তোমরা সেটা বেশ। করবে। এবং মানে আরেকটা আপনি যেটা বলতে খুব চাইছেন ইম্পর্টেন্ট। পাটিগণিত ধরুন একটা করতে দিয়েছে, স্টুডেন্টটি হুম, দুখানাই করলো, দুখানেই করে হুম, রেখেছে, তাহলে যেটাতে বেশি নাম্বার পাবে সেটাই নেওয়া হবে, আর দুটোতে ফুল নাম্বার পেলে যে কোনো একটা নেওয়া হবে। হুম, অবশ্যই সেটাই নেওয়া হবে। ঠিক আছে? তো নিশ্চয়। সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এক্সট্রা থাকলে এক্সট্রা করতেই পারো। সেক্ষেত্রে তোমার নাম্বারটা এড হবে। কোনো কিছু বিয়োজন হবে না। ঠিক আছে? তো আমি স্যার, একটা খাতা সম্পাদ্যের দেখেছিলাম। ক্ষেত্রে কিছু বলবেন যে কোনগুলো গুরুত্বপূর্ণ বা কিছু এই বিষয়? সম্পাদ্যর ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই। পরিবৃত্ত, অন্তর্বৃত্তের মধ্যে থেকে যেকোনো একটা অবশ্যই আসার কথা এবার। ঠিক আছে? আ বেশ। যদি খুব ঠিকঠাক হয় তো এরকমই আসবে। আর না হলে তো সে আরেকটা হচ্ছে যদি প্রশ্ন মানে কোশ্চেনের ট্রেন্ড ভাঙার প্রবণতা হয়, পরীক্ষক তোমাদের মানে সত্যিকারের মেধা যাচাই করতে চান, সেক্ষেত্রে চিরাচরিত প্রশ্নের বাইরে গেলে অন্য বিষয়। কিন্তু হুম, জেনারেলি যেটা ট্রেন্ড সেই অনুযায়ী পরিবৃত্ত অন্তর্বৃত্ত সম্ভবত আগামীকাল আসতে পারে, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? স্যার, আর যদি আ কিছু বলতেন ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের জন্য বলবো যে তোমরা প্রথমেই দেখো খাতাটা তৈরি করার সময় একটু সাবধানতা করবে। প্রথমে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো লিখতে হয় সেগুলো অবশ্যই ভালো করে লিখবে। স্যার, খাতার ভালো প্রশ্ন, দুদিকে আমি এটা ভুলে যাব, প্রশ্ন কি অঙ্কে লেখা লাগে? অনেকে প্রশ্ন পাতিয়ে উত্তর লেখে। হ্যাঁ, আমরা অনেক খাতা পাই যেখানে শুধুই প্রশ্ন লেখা থাকে। না, প্রশ্ন লেখার জন্য কিন্তু আমরা কোনো নাম্বার দিতে পারি না। বলতে আমাদের এক্সট্রা খাটনি হয়, কেজিং করতে হয়, নাম্বার ডিস্ট্রিবিউট করতে হয়, কিন্তু সব জায়গায় আমাদের জিরোই লিখতে হয়। প্রশ্ন লেখার জন্য হুম কিন্তু হুম। কোনো নাম্বার নেই। কিন্তু প্রশ্নের মধ্যে যদি তুমি পার্ট সরাসরি মার্কিং হিসাব উত্তরটা করো, লিখলেই হবে, কোনো প্রশ্ন অঙ্কের খাতার লেখার দরকার নেই। না তোমরা প্রশ্ন লিখো না, আমাদের খাতা দেখতে কষ্ট হয়। ঠিক আছে? অনেক খাটনি বেড়ে যায়। নাম্বার তো ওঠে না। ঠিক আছে? সেক্ষেত্রে খাটনি বেড়ে যায়। তোমরা যতটা পারো ততটাই লেখার চেষ্টা করো। ঠিক আছে? যেকোনো একটা টপিক হলো এই যে যেমন গড়, মধ্যমায়, সংখ্যাগুরু মান, এই যে জায়গাগুলো আছে এগুলো তুমি প্রথমে করে নাও যেগুলো তুমি প্রথমে পারছো। ঠিক আছে? একদম কনফিডেন্স সহকারে যদি ২-৩ তুমি অঙ্ক করতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে অনেকটা হয়ে যাবে। যেমন দেখো তোমাদের ৯০ নম্বরের পরীক্ষা হয়। ৯০ নম্বর দুগুণে তোমার হচ্ছে প্রায় তোমার হচ্ছে ১৬০ নম্বরের মতো কোশ্চেন আসে। ঠিক আছে? তাই তুমি অনেক কিন্তু ছাড়তে পারো। তোমার টার্গেট কত? সেই অনুসারে যদি তুমি কমার্স স্টুডেন্ট হও, তোমার টার্গেট যদি ৩০ হয়, তাহলে তুমি ১৩০ নম্বর ছাড়তে পারবে। ১৩০ নম্বর ছাড়তে পারবে। মানে তুমি কোশ্চেন পেপারে প্রায় তোমার হচ্ছে ৪ ভাগ ছেড়ে দিতে পারবে। জাস্ট ১ ভাগ তোমাকে ঠিকঠাক করে করতে হবে। ঠিক আছে? এর মধ্যে হুম এমসিকিউ, হুম। ছোট প্রশ্ন, সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো তো ছাড়লো। এবার ২ নম্বরে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটাই তোমাদেরকে বললাম পার্ট মার্কিং থাকে। ১+১। উপাত্ত করার সময় তোমরা দেখবে যেন ছবিটা অবশ্যই পাশে থাকে। যদি পৃষ্ঠা উল্টে যায় অবশ্যই পরের পেজেও ছবিটা আঁকবে। ঠিক আছে? উপাত্ত কিন্তু ছবি ছাড়া কিন্তু উপাত্তের 0 নাম্বার। প্রথমেই লেখা থাকে আমাদের কাছে যে ছবি তুমি যদি না থাকে তাহলে 0 দাও। ঠিক আছে? তুমি উপাত্ত লিখে ফেললে, কষ্ট করে মুখস্থ করে গেছো, পেয়ে গেছো কমন লিখে ফেললে, কিন্তু তোমার হচ্ছে ছবি কিন্তু আঁকতেই হবে। বা সম্পাদ্য করার সময় ডবল হ্যান্ড রাইটিং করবে না। মানে একই জিনিসের উপর বারবার দাগ দিচ্ছ, এই জিনিসটা করবে না। যদি ডবল রাইটিং থাকে তাহলে কিন্তু আমাদের নাম্বার কাটার নির্দেশ আছে। আবার এখানেও আবার একটা পজিটিভ ব্যাপার স্যার, আছে। যদি দেখা যায় ধরুন কেউ একটা অন্তর্বৃত্ত আঁকছে, মিলছে না, হুম। একটু ফাঁকা আছে, সেক্ষেত্রে কি করবে? আমাদের এটাই আমি বলতে যাচ্ছিলাম যে সম্পাদ্যে কিন্তু তোমাদের অনেকগুলো ভাগ থাকে। যে তোমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, সরলরেখা, কোণ বা বাহু দৈর্ঘ্য যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি যদি খাতার মধ্যে আঁকো তার জন্য কিন্তু ১ নম্বর পাওয়া যায়। তুমি একটা ত্রিভুজ এঁকেছো তার জন্য কিন্তু ১ নম্বর পাওয়া যায়। তারপর তুমি একটা অন্তর্বৃত্ত এঁকেছো তার জন্য ১ নম্বর। ঠিক আছে? তারপর তুমি পারফেক্ট এঁকেছো তাহলে ৫ এ ৫। সুতরাং তোমাদের বেশ। বারবার আমি যতটা পারবে খাতার মধ্যে করবে এবং কাটবে না। ও প্রত্যেকের অঙ্কে পার্ট মার্কিং থাকে। ঠিক আছে? শুধু তোমাকে আরেকটা জিনিস বলি যে সংখ্যাগুরু মান বা মধ্যমা আছে, এইগুলো যদি তুমি ফর্মুলা লিখতে পারো তাহলে কিন্তু ১ নম্বর পাওয়া যায়। ফর্মুলা যদি তুমি মান ঠিকঠাক করে বসাতে পারো তাহলে ১ নম্বর। ঠিক আছে? মান স্যার, করার মধ্যে যেমন তুমি যদি একটু উদাহরণ দিয়ে বলতেন।
মনে করো গড় নির্ণয়ের যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, যে সামেশন বাই এক্স আই এফ আই বা সামেশন বাই এফ আই, এই যে সামেশন বাই এক্স আই এফ আই, এটা যে তুমি ফর্মুলা আকারে লিখলে, ঠিক আছে, এই ফর্মুলাটা লেখার জন্য তুমি 1 নম্বর পাবে। মান যদি তুমি ঠিকঠাক বসাও তাহলে 1 নম্বর, যদি ক্যালকুলেশন ঠিক করো তাহলে তো হচ্ছে মানে অর্ধেক ক্যালকুলেশন ঠিক করলে তাহলে 1 নম্বর, এবং সম্পূর্ণ করলে তখন তুমি 4 এ 4। প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে। ইভেন আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম কোথায় কত মার্ক দেওয়া থাকে, ঠিক আছে, সেটাও আমি তোমাদের পরপর বলে দিয়েছিলাম যে এইটুনি করলে 1 নম্বর, এইটুনি করলে 1 নম্বর, ঠিক আছে। আর তোমাদেরকে বলবো যে কাল হয়তো আমি একটা সমাধানের ভিডিও, ঠিক আছে, স্যারের চ্যানেলে বা আমার চ্যানেলে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু ওইখান থেকে তুমি বুঝে যাবে যে আমি বলে দেবো যে এইটুনি করলে 1 নম্বর, এইটুনি করলে 1 নম্বর, তাহলে তুমি নিজে কতখানি পেতে এই পারো জায়গাটা একটা কথা বলি, লাইভে বললেন আমার কাছে বেশ কিছু কমেন্ট আসে, আপনারা কেন সমাধান ভিডিও দেন? আসলে বিষয়টাকে একটু ক্লারিফাই করে আমাদের বলা উচিত। এক, আমি যদি সমাধান ভিডিও, ধরো আমরা কেউ দিলাম না, অন্য কেউ না কেউ দেবে, সে আন্দাজে দুটো ভুল উত্তর দিল, যে ছেলেটি বা মেয়েটি সঠিক উত্তর করেছে সে যদি ওই ভিডিও দেখে তার কনফিডেন্স ডাউন হবে। আর যারা মনে করছে না আমি পরীক্ষা দিয়ে উত্তর মেলাবো না, ভিডিও করা মানে তাকে তো আমি জোর করে দেখাচ্ছি না, সে যদি না দেখে বা অ্যাভয়েড করে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখি জেনারেলি ছাত্ররা বাড়িতে যাওয়ার পথে বন্ধুকে ফোন করে বলে এই 2 এর দাগে কি উত্তর হয়েছে, কিংবা টিচারকে ফোন করে বলছে স্যার এই উত্তরটা একটু বলে দিন, কিংবা বাড়িতে গিয়ে নিজে বই খুলছে। অর্থাৎ আমরা উত্তরের যে ভিডিওগুলো দিই এগুলো আগামীতে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সমাধানের ভিডিও, যে পরীক্ষার দিনে আমরা সমাধান করে দিলাম। এটা এবার যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের দেখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তুমি এটাকে অ্যাভয়েড করতে পারো বা পরীক্ষার পরে দেখতে পারো, কিন্তু আমাদের দেওয়ার উদ্দেশ্য সঠিক উত্তরটা যাতে তোমরা প্রত্যেকে জানতে পারো তার জন্যই। আর আমরা উত্তর দেওয়া বন্ধ করলে ছাত্রছাত্রীরা উত্তর মেলানো বন্ধ করবে, এটা কিন্তু একেবারেই নয়। এটা সনাতন প্রথা। আমরা যারা আজকে শিক্ষক হয়ে ছাত্রদের এত কথা বলি, আমরাও পরীক্ষা দিয়ে এসে বাড়িতে উত্তর কিন্তু মেলাতাম, এটা প্রত্যেকেই করেন। কিছু কিছু ক্ষেত্রে নীতি কথা বলাটা খুব সহজ হয়, যে পুরো বই পড়লে সব কমন পাওয়া যায়, বই খুঁটিয়ে পড়তে হয়, কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক ক্ষেত্রেই সেই কথাগুলো কিন্তু মান্যতা দেয় না। হ্যাঁ, আমরা উত্তর মেলানোটা খুবই দরকারি। ইভেন যারা যারা আমরা খাতা দেখি তাদের কাছেও একটা ইনস্ট্রাকশন থাকে যে আপনারা খাতাটা মানে উত্তরটা ভালো করে করুন, করে নিয়ে যদি কোনো মনে হয় যে অঙ্ক ভুল আছে, ঠিক আছে, এইটার উত্তর দেয়া নেই অপশানে, ঠিক আছে, বা এইরকম অঙ্কটায় কোনো ডাটা মিসিং ছিল, সেগুলো কিন্তু আমাদের বোর্ডকে জানাতে হয়। মানে সমাধানটা আমাদের করতেই হয়, করে নিয়ে তারপর যে খাতা দেখার সময় পাওয়া যায় যে সমাধানগুলো আমরা পরপর দেখে নিলাম যে এই আছে। তো সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাস আমরা যখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষার মাঝে যদি সময় না পাও অবশ্যই দেখো না, ঠিক আছে, আমি সেটা দেখতেও বলবো না, কিন্তু তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। কিন্তু তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার পরে আমরা সবাই, যখন আমি নিজেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তারপর পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্ন নিয়ে বসতাম যে কত পেতে পারি, একটু আরেকবার যোগ করে দেখি তো এই জায়গাটা 1 নম্বর দেবে কি স্যার, ঠিক আছে, সেই জায়গাগুলো তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। একদম হিসেবটা করলে দেখা যায় উত্তর দেখার যেমন একটা নেগেটিভ দিক আছে, আমার খারাপ হলে মন খারাপ হয়ে যাবে, আবার একটা পজিটিভ দিকও আছে। আমি বাড়ি এসে ভাবছি আমার উত্তরটা ভুল হয়ে গেল, আমার অঙ্কটা মেলেনি, আমি এটা ঠিক করিনি, কিন্তু দেখা যাচ্ছে যে সেই উত্তরটাই হয়তো সঠিক হবে। বা হয়তো একটা জানা অঙ্ক একটু 19-20 করে দিয়েছে, সে বাড়ি থেকে হয়তো দেখে গেছে এই উত্তর, কিন্তু তার একটা অন্য উত্তর বেরিয়েছে, সে এখন হীনমন্যতায় ভুগছে। কিন্তু যখন সে মিলিয়ে দেখছে যে তার উত্তরটা সঠিক, তার কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। অবশ্যই কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যায় যে আমি যেটা করেছি সেটাই ঠিক আছে। আর পরীক্ষার হ্যাঁ, সময় মানে কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ তো থাকবেই, ভালো দিকও আছে মন্দ দিকও আছে, মোবাইলের মতন। এখন যদি কেউ সব ভুল করে এসে উত্তর মেলাতে আসে, তার কনফিডেন্সটা অবশ্যই মানে খারাপ হবে। কিন্তু যে হীনমন্যতায় ভুগছে যে আমার ভুল হয়েছে কিনা, সে যদি একবার মিলিয়ে নেয়, কারণ সে তো জানেই তার ভুল হয়েছে, তারপরে মিলিয়ে নিয়ে যদি সঠিকটা জানে, আমার মনে হয় সেক্ষেত্রে অনেক অংশেই সে উপকৃত হবে। হ্যাঁ অবশ্যই আমি স্যার, নিজেও আমরা একদম লাস্ট অংশে চলে এসেছি। ছাত্রছাত্রীদের জন্য যদি আর কিছু বলতে চান আপনি, তাহলে খুব সংক্ষেপে যদি স্যার বলতেন। হ্যাঁ অবশ্যই তোমরা একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে করবে, ঠিকঠাক করে করবে। তোমাদের 90 নম্বর অ্যান্সার করতে হবে, 3 ঘন্টা মোটামুটি সময় থাকে, 180 মিনিট, মানে প্রত্যেকটা নাম্বারের জন্য তুমি 2 মিনিট করে টাইম পাচ্ছ, কিন্তু 2 মিনিট নেবে না। যেগুলো কম সময় লাগছে সেগুলা তুমি আগে করে নেবে, যেগুলো তুমি কোশ্চেন পেপারটা ভালো করে পড়বে। আগে তোমাদের কিন্তু 15 মিনিট দেওয়া হয় কোশ্চেন পেপারটা পড়ার জন্য, তুমি কোশ্চেন পেপারটা পড়ো, অপশন যেগুলো আছে সেগুলোকে আগে তুমি টিক করে নাও যে আমি এটা অ্যান্সার করবো। যে আমাদের পাটিগণিতে আমি যে অঙ্ক দুটো এসেছে তার মধ্যে এটা অ্যান্সার করবো। প্রথমে আগে ঠিক করো, খুব শান্ত মনে ঠিক করে নাও যে আমি এটা অ্যান্সার করবো, যেটার পাশে ডট ডট দিয়ে রাখ। যদি খুব চেনা অঙ্ক হয় সেটা অবশ্যই প্রথমে করবে, কিন্তু 2টো পেজ ছেড়ে দেবে। প্রথম দিকে কিন্তু শর্ট প্রশ্ন লিখতে হবে, তোমাকে শর্ট প্রশ্ন প্রথম দিকে লিখতে হবে, 2টো পেজ ছেড়ে দিয়ে তোমরা
পরে করবে, এবং আমি তোমাদেরকে গাইড করব শর্ট প্রশ্ন চেষ্টা করো পরে করার। কারণ দেখো, তুমি যদি একটা পাটিগণিত অঙ্ক নামাতে পারো, বা একটা পরিমিতি নামাতে পারো, বা একটা উপাদ্য নামাতে পারো, বা একটা সম্পাদ্য নামাতে পারো, তাহলে কিন্তু তুমি 5 নম্বর পাবে। কিন্তু তুমি যদি আচ্ছা, এখানে প্রথম দিকে তো মাইন্ডটাও ফ্রেশ থাকে, ধীরে সুস্থে সম্পাদ্য বা উপপাদ্যের চিত্রগুলো কিন্তু আর পারফেক্ট হয়, শেষের দিকে হ্যাঁ, ঘন্টা পড়ো পড়ো হলে তখন মিলতে চায় না। মিলতে যায় না। আমি অবশ্যই বলবো প্রথম দুটো পেজ ছেড়ে দিয়ে, যেটা শর্ট প্রশ্নের জন্য লিখতে হবে, বাকি পেজগুলোতে কিন্তু তুমি প্রথমে যেটা পারছো, একদম তুমি উপাদ্যটা কমন পেয়ে যাও বা সম্পাদ্যটা কমন পেয়ে যাও, সঙ্গে সঙ্গে আগে ওইটা করো, ঠিক আছে? ওইটা মানে করলে যেগুলো তোমার হচ্ছে কমন সেগুলো আগে করে নিই। অবশ্যই, যেটা যত তুমি একটা একটা করে অঙ্ক করবে, তত তোমার কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হয়ে যাবে। তখন তুমি শর্ট কোশ্চেন করে দিবে। দেখো, একটা এমসিকিউ করলে তুমি কিন্তু 1 নম্বর পাবে, কিন্তু একটা পাটিগণিত করলে 5 নম্বর পাবে। তাহলে কোনটা তোমার কাছে বুদ্ধিমানের? এবার এমসিকিউ এর ক্ষেত্রে তুমি যদি প্রথমে করো, তাহলে তোমাকে অঙ্কটা করেই দেখতে হবে, ঠিক আছে? ওইভাবে তো অঙ্ক উত্তর মেলে না, তোমাকে অঙ্ক করেই দেখতে হয়। এর জন্য অঙ্ক এমসিকিউ হলে খুব সমস্যা হয়ে যায়, যেটা নিয়ে আমরা বারবার বলি। কিন্তু যাই হোক আছে। তো যখন তুমি পারবে, যেটা পারছো, ঠিক আছে, যদি ত্রিকোণমিতি অঙ্ক 3 নম্বরের অঙ্কগুলো ভালো করে পারছো, বা তোমার যে হাইট এন্ড ডিস্টেন্সের যে অঙ্কটা আছে সেটা তুমি পারছো, তাহলে প্রথমে ওই অঙ্কগুলো করা ভালো। যত ছাক্কা মানে ছাক্কা স্যার, নাম্বার গুলো আপনার পাওয়া যায়। বক্তব্যের মূল নির্যাস এটাই, যেটাতে আমি কনফিডেন্ট, আমার এটা প্র্যাকটিস করা, আমি পারবোই, সেটা আগে করা হোক। বড় প্রশ্নগুলো আগে করে, যেগুলো অল্প হতে পারে, যেগুলো একেবারেই হচ্ছে না, সেগুলো নিয়ে পরে ভাবা যাবে। আগে পারা উত্তরগুলো হোক, তারপর হুম, এমসিকিউ এসএকিউ, তারপর বাকিগুলো নিয়ে ভাবনা চিন্তা। অবশ্যই যেগুলো পারবে সেগুলো অবশ্যই আগে করবে। এতে কি হয়, তুমি একটা অঙ্ক যেই নিজের কনফিডেন্স সহকারে নামিয়ে দেবে, তোমার কনফিডেন্স কিন্তু আরো বাড়বে, যে আরেকটা পারলে আরো বাড়বে। তখন কিন্তু তোমার শর্ট কোশ্চেন গুলো খুব ইজি লেগে যাবে। আর প্রথম দিকে শর্ট স্যার, কোশ্চেন যদি করা এমন উচিত না। কেউ হয় যে সব অঙ্ক খুলেই দেখছে, সবটা তার নখদর্পণে আছে, সে কি হুম, এমসিকিউ থেকেও শুরু করতে পারে? অবশ্যই সেক্ষেত্রে করতে পারে, ঠিক আছে। আর এমসিকিউ তো প্রথমে থাকছেই, ঠিক আছে, সেটা তোমার যদি কনফিডেন্স লেভেল ঠিক থাকে যে আমি সবই করতে পারে। পারবো, তাহলে আমি কেন আগে বড়টা করতে হ্যাঁ, যাবো? হ্যাঁ। না, তাও আমি বলবো যে শর্ট কোশ্চেনের চেয়ে আগে বড় প্রশ্ন করাটাই বেটার। যেমন উপাদ্যটা লেখাটা আগে বেটার অপশন, ঠিক আছে? যত তুমি দেরি করবে, তত তোমার উপাদ্যটা আস্তে আস্তে দূরে যাবে। অনেক রকমের অঙ্ক থাকে আমাদের মাধ্যমিকের সিলেবাসে, তো সেই অঙ্কগুলো চাপে চাপে আস্তে আস্তে দূরে চলে যাবে। তুমি উপাদ্যটা করে নিলে, সম্পাদ্যটা করে নিলে, ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে খুব মার্কি। উপাদ্যটা তো খুবই ইয়ে হয়, ঠিক আছে, মাঝে এক লাইন ভুলে গেলে, ঠিক আছে, তখন কিন্তু আর সে কিছুতেই মনে করতে চাইবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি স্যার, বলবো যে লিখতে লিখতে মিলছে না, ভুলে যাচ্ছে, তখন কি করবে? আগেই বলেছি যে যতটা পারবে ততটাই করে রাখবে, ছেড়ে রাখবে, ঠিক আছে, কাটবে না। পরিষ্কার করে বলছি, তুমি কাটবে না। যদি সত্যিই ভুল হয় তাহলে পরীক্ষক কাটবে, কিন্তু তার মধ্যে যদি তোমার কিছুটা অংশ ঠিক হয়, তাহলে কিন্তু কিছু পার্ট মার্কিং তুমি পারবে, ঠিক আছে। বেশ স্যার, তাহলে আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করব। পরীক্ষার আগের দিন ছাত্ররা অনেক ভয় ভীতিতে আছে। তো হ্যাঁ, ছাত্রদের শুভেচ্ছা আমার তরফ থেকে রইলো। আপনিও যদি কিছু বলেন, আর আমরা ভিডিওটা এখানেই শেষ করবো স্যার। আচ্ছা, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, মনটা শান্ত করে পরীক্ষা দেবে। মন চঞ্চল হলে কিন্তু হবে না। যতটা পারবে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবে। ক্যালকুলেশন গুলো শেষে করবে। যেমন পরিমিতি অঙ্কের যত ক্যালকুলেশন আছে, সেইগুলো সব শেষ লাইনে নিয়ে যাও, নিয়ে গিয়ে করবে, তাহলে কিন্তু অনেক কেটে যায়। সেক্ষেত্রে ক্যালকুলেশন স্যার, অনেক একটা জিনিস আমার সহজ লাস্ট হয়। বলেও শেষ বলেও তো শেষ হচ্ছে না, রাফটা কোথায় করবে? লাস্ট পেজে লুজ পেজ নিয়ে খাতার পাশে কি করে করবে? রাফ তুমি তোমার হচ্ছে চেষ্টা করবে যে তোমার হচ্ছে খাতা যেখানে অঙ্কটা করেছো তার সাইডে বা নিচের দিকে দাগ টেনে করে নেবে। নিচের দিকে দাগ টেনে রাফ লিখে রাখতে পারো, বা আলাদা একটা পেজ নিয়ে রাফ লিখতে পারো। রাফ রাফের জন্য তো তোমাকে কোনো নাম্বার দেওয়া হবে না, তোমাকে অঙ্কটার জন্যই দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু রাফটা তোমার হচ্ছে নিজেকে করতেই হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে অঙ্ক ভুল হয়ে যায়, ঠিক আছে, মানে ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এই যে ছোট্ট জিনিস, এটাতেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ এটা যে ঠিকঠাক করে করতে পারবে, সে অবভিয়াসলি বেশি নাম্বার পাবেই। আমি আশা এই ব্যাপারে খুব কনফিডেন্ট, ঠিক আছে। তো ঠিক আছে যেটা স্যার, বলছি, আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনিও ব্যস্ত মানুষ, স্কুল, আপনার ব্যক্তিগত জীবন চর্চা, তার সঙ্গে কন্টেন্ট যেগুলো তৈরি করেন, সবকিছু মিলিয়ে তার মধ্যেও আপনি ছাত্রছাত্রীদের সময় দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা তো সবসময় ছাত্রছাত্রীদের জন্যই, আমরা শিক্ষক মানেই ছোট একদম ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রদের জন্য যতটা করতে পারবো ততটাই ভালো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আপনি আমাকে সুযোগ দিলেন যে ছাত্রদের সামনে কিছু কথা বলার জন্য। আরো অনেক কিছু বলার ছিল, ঠিক আছে, আরো কোনো একদিন বলবো, ঠিক আছে। এখন পরীক্ষার কোনো সামনে একদিন তোমার নিশ্চয়ই হবে স্যার। হ্যাঁ, পড়াশোনা করো, এটাকে আমি গুরুত্ব বেশি দেবো, ঠিক আছে। আচ্ছা।